আসসালামু আলাইকুম স্যার, আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি ফিনান্সের মূলধন আয় ব্যয় প্রাক্কলনের অধ্যায়ের ঢাকা বোর্ড 2025 নিয়ে। তো এই কোশ্চেনটা মূলত ঢাকা বোর্ড 2025 সালে আসছিল। তো ঢাকা বোর্ড 25 সালে যে কোশ্চেনটা আসলে সেটা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো সময়ের আগে আমরা প্রশ্নের দিকে চলে যাই স্যার। দেখেন প্রশ্ন কি বলছে স্যার। আহ, ঢাকা বোর্ড 2025 কোশ্চেন, জনাব আমিন জারা ও মামিয়া নামে দুটি প্রকল্পে 2 লক্ষ টাকা বিনিয়োগের চিন্তা করছেন। তার মানে জনাব আমিন উনি কাছে 2 লক্ষ টাকা আছে, উনি দুইটা প্রকল্পে বিনিয়োগের চিন্তা করতেছেন। আচ্ছা ঠিক আছে, গুড। এরপর কি বলছে স্যার, যারা প্রকল্পের 4 বছরের সম্ভাব্য বিক্রয়ের পরিমাণ যথাক্রমে, আবার বলছি স্যার, যারা প্রকল্পের 4 বছরের সম্ভাব্য বিক্রয়ের পরিমাণ যথাক্রমে 1 লক্ষ টাকা, 80,000 টাকা, 70,000 টাকা, 60,000 টাকা। তার মানে 4 বছরের অঙ্ক, তো 4 বছর 4টা বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। তা আমরা মূলত বুঝতে পারতেছি এটা মূলত আমাকে গড় মুনাফা আর বার করতে হলো, তাই না? আচ্ছা ঠিক আছে। এবং অবচয় পরিমাণ 8,000 টাকা। আমি বলছিলাম আমার যে বেসিক ক্লাসে তোমরা যারা করেছো অবচয় এখানে দেওয়া আছে, যদি দেওয়া না থাকলে আমাকে অবচয় কিন্তু বার করতে হতো, তাই না স্যার? আচ্ছা ঠিক আছে। এরপরে চলতি খরচ দেওয়া আছে 10,000 টাকা, করের হার 20%, সবকিছু দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করছে, এখানে কিন্তু স্থায়ী খরচ দেওয়া নেই বা স্থির খরচ দেওয়া নেই। যদি দেওয়া না থাকে তাহলে আমরা লিখবো না। কিন্তু অবচয় আমি আবার বলছি বারবার, কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অবচয় দেওয়া থাকলে তো ওই টাকাটা লিখবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু আমাকে বের করতে হবে। যেহেতু এখানে অবচয় দেওয়া আছে, দ্যাটস আমাকে এটা অবশ্যই আলাদা করে বার করতে হবে না। তারপর কি বলছে স্যার, মামিয়া প্রকল্প বিনিয়োগকৃত অর্থ 3 বছরে ফেরত আসবে তিনি আশা করেন। তার মানে দেখেন এখানে মামিয়া যেটা প্রথমটা যারার প্রকল্প উপাদানগুলো ছিল, আর সেকেন্ডে মামিয়া জাস্ট বলছে কি 3 বছরে টাকাটা ফেরত আসবে। এবার ক নম্বর বলছে কি স্যার, নগদ আন্তঃপ্রবাহ কি? নগদ আন্তঃপ্রবাহ কি স্যার? যেসব কারণে নগদ টাকা আসে ব্যবসায় সেগুলো হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। এগুলো ক খ আপনি এগুলো পড়ে নিয়েন স্যার, আমরা মূলত ম্যাথমেটিক্যাল টপিক নিয়ে আলোচনা করব। তো গ নম্বর কি বলছে দেখেন, খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে বলেন। গ নম্বরটা কি বলছে, যারা প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। তার মানে খেয়াল করেন এখানে যারা প্রকল্প আমাকে গড় মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে গড় মুনাফার হারের সূত্র কি স্যার? তো খেয়াল করেন, যদি আমরা এখানে সূত্র লিখি স্যার, গড় মুনাফার হারের সূত্র কি স্যার? গড় মুনাফার হার, গড় মুনাফার হারের সূত্র আমরা যদি লিখেছিলাম, তাই না স্যার? সূত্রটি কি স্যার? গড় নিট মুনাফা, তারপর হচ্ছে গড় বিনিয়োগ গুণ 100, এটা ছিল সূত্র, তাই না স্যার? আমার সূত্র কি ছিল স্যার? গড় নিট মুনাফা, তারপর হচ্ছে গড় বিনিয়োগ, তারপর হচ্ছে কি স্যার 100। এইটার সূত্র হচ্ছে আমার কাছে গড় মুনাফা হারের সূত্র। তাহলে খেয়াল করেন, এই যে গড় নিট মুনাফা আমাকে বার করতে হবে, তাই না স্যার? তো গড় নিট মুনাফা বার করতে আমাকে এই ছকটা বার করতে হবে। আমরা কিন্তু এই ছকটা নিয়ে তোমাকে আলোচনা করেছিলাম। তো ছকে স্যার আমরা প্রথমে লিখবো কি স্যার? বিবরণ, তারপর লিখবো বছর 1, বছর 1, বছর 2, বছর 3, বছর 4। তোমরা বুঝিনি, ঠিক আছে? আমি সংখ্যা লিখলাম বছর 1, বছর 2, বছর 3, বছর 4। তা আমাকে প্রথম কি লিখতে হয় এই ছকে? তোমরা যদি একটু খেয়াল করো, আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম। তো এখানে কি ছিল স্যার? এখানে ছিল স্যার তোমাকে প্রথমে বিক্রয় হিসাব যেটা সেটা লিখতে হয়, কারণ বিক্রয় ছাড়া এরকম করা অসম্ভব স্যার। আমরা প্রথমে লিখবো কি স্যার? আমরা বিক্রয়। তা আমার প্রশ্ন অনুযায়ী দেখো তো স্যার, বিক্রয় কত আছে স্যার? বিক্রয় দেওয়া আছে স্যার আমার প্রশ্ন যেটা আছে প্রথম স্যার 1 লক্ষ। প্রথম বছর কত স্যার? প্রথম বছর বিক্রি হচ্ছে কত স্যার আমার? 1 লক্ষ থেকে এখানে কত লিখবো স্যার? 1 লক্ষ টাকা লিখবো। দ্বিতীয় বছর কত স্যার? 80,000, এখানে 80,000 টাকা লিখবো। তৃতীয় বছর কত স্যার? 70,000, এখানে 70,000 টাকা লিখবো। চতুর্থ বছর কত স্যার? 60,000, এখানে 60,000 টাকা লিখবো। জাস্ট বিক্রয় যে টাকা আমরা সেই টাকাটা লিখলাম স্যার, বুঝতে পারছি? এরপর সূত্র অনুযায়ী বিক্রয়তে কি বাদ দিতে হয়? চলতি খরচ। এখানে চলতি খরচ আছে, তাহলে আমরা বাদ দিব চলতি খরচ। তো অনেক সময় চলতি খরচ তোমার পার্সেন্টে দেওয়া থাকে, কিন্তু এখানে ডাইরেক্ট অ্যামাউন্টটা বলে দিছে। অনেক সময় পার্সেন্টে দেওয়া থাকে, কিন্তু এখানে ডাইরেক্ট অ্যামাউন্টটা বলছে কত টাকা স্যার? 10,000 টাকা। তাহলে আমরা এখান থেকে কি স্যার 10,000 টাকা মাইনাস করবো। 10,000 টাকা মাইনাস করলাম। এরপর বাদ দেবো কি স্যার? স্থির খরচ। স্থির খরচ আমার এখানে নাই, যেহেতু স্থির খরচ নাই তাহলে লিখবো না, আমরা বাদ দেবো অবচয়। আমাদের এখানে অবচয় কিন্তু দেওয়া আছে 8,000 টাকা, তাই না স্যার? অবচয় দেওয়া আছে কত স্যার আমার? 8,000। এটাও মাইনাস করবো, 8,000 টাকাও মাইনাস করবো, কারণ এটা মাইনাস। আমরা যদি এই টাকা বাদ দিই তাহলে আমরা কি পাবো স্যার? করযোগ্য মুনাফা। কি পাবো স্যার? কর যোগ্য মুনাফা। আমরা যদি এখান থেকে টোটাল মাইনাস করি স্যার, তাহলে আমরা অ্যান্সার হবে কত স্যার? 82,000 টাকা। অ্যান্সার আসবে 82,000 টাকা। তারপর হচ্ছে স্যার বাদ দিলে 62,000 টাকা। যদি 80,000 থেকে এই 2 টাকা বাদ দিই 62,000 টাকা। 70,000 থেকে যদি এই দুটো অ্যামাউন্ট বাদ দিই তাহলে আসবে 52,000 টাকা। আর যদি 60,000 থেকে এই দুটো অ্যামাউন্ট বাদ দিই তাহলে আসবে 42,000 টাকা।
কত আসছে স্যার আমার 42,000 টাকা। এই হচ্ছে কি স্যার আমার অঙ্ক এই পর্যন্ত। দেন বুঝছেন কিনা স্যার? ঠিক আছে, তো এখন দেখেন এইটা হচ্ছে কি স্যার আপনার করযোগ্য মুনাফা বা মোট মুনাফা। করযোগ্য মুনাফা বা অনেকে বলে কি স্যার মোট মুনাফা, কিন্তু আমার কি মোট মুনাফা দরকার? আমার দরকার নিট মুনাফা। কি দরকার স্যার? নিট মুনাফা। তো এটার সাথে যখন আমরা কর বাদ দিব কি স্যার? কর। তো কর বাদ দিলে সেটা আমরা কি পাবো? নিট মুনাফা। কর আমার দেওয়া আছে 20%, কর দেওয়া আছে কত পার্সেন্ট স্যার? আমাদের 20%। তাহলে 82,000-এর 20% আছে কত স্যার? 16,400। কত আছে স্যার? 16,400। এটা মাইনাস করবো। 62,000-এর 20% আছে স্যার 12,400। এটাও মাইনাস করবো স্যার 12,400। 52,000-এর 20% আছে স্যার 10,400। এটাও আমরা মাইনাস করবো 10,400। তারপরে 42,000-এর 20% আছে 4,800। এটাও আমরা কি স্যার মাইনাস করবো। তো মাইনাস করার পর যেটা পাবো সেটা আমার নিট মুনাফা। মাইনাস করার পর আমরা যেটা পাইছি সেটা হচ্ছে 65,600। তারপর পেলাম স্যার 49,600। তারপরে পেলাম স্যার হচ্ছে স্যার 41,600। তারপর পেলাম স্যার 33,600। তো এই যে এই টাকাটা পাইলাম সেটা হচ্ছে কি স্যার আমার, এটা হচ্ছে আমার নিট মুনাফা। আমার কি হচ্ছে নিট মুনাফা। এখন দেখেন নিট মুনাফা আমরা কিসের উপর দেবো? গড় নিট মুনাফা নির্ণয় করবো। কিসে নির্ণয় করবো স্যার? গড় নিট মুনাফা। তোমরা অনেকে গড়টা বুঝো না, ঠিক আছে, আমি তোমাকে গড়টা একটু আলোচনা করে স্যার। তো ধরো তোমরা রেস্টুরেন্টে 4 জন বন্ধু খাইতে গেলে, ঠিক আছে, তো একজন বন্ধুর কাছে আছে 100 টাকা, আরেকজন বন্ধুর কাছে আছে 200 টাকা, আরেকজন বন্ধুর কাছে আছে আপনার তোমার 500 টাকা, আরেকজন বন্ধুর কাছে ধরো 300 টাকা। তো এরকম হচ্ছে তোমার কাছে একজনের কাছে এক একটা অ্যামাউন্ট আছে। তো তুমি চিন্তা করলাম মানে এইভাবে তো তাহলে খাওয়া যায় না। কেউ 100 টাকার মানে খাবার খাবে, কেউ 500 টাকা খাবে, যে তোমরা এটা চাচ্ছ না, তোমরা এটা সমঝোতা করতে, সমঝোতা করতে চাচ্ছ, আমরা সমান টাকায় খাবো। আমরা কি করবো স্যার? তো এটা আমরা কিভাবে নির্ণয় করবো? তো আমরা গড়টা নির্ণয় করি, সবার টাকা যোগ করে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত টাকা পাবো? যেই টাকা পাবো, ধরো তুমি সবার টাকা যোগ করে 4 দিয়ে ভাগ করলা, কারণ 4 জন বন্ধু, 4 দিয়ে ভাগ করা, তোমার অ্যান্সার আসলে 200 টাকা। তাহলে তোমরা সবাই 200 টাকা মানে 200 টাকা এভারেজে বা 200 টাকা অ্যামাউন্টে খাবার খাইতে পারবা। ঠিক এখানে সেম আমার হচ্ছে গড়। তো গড়ের ক্ষেত্রে আমরা সবগুলো কিছু যোগ করবো। তারপরে যেই এখানে কয় বছর হবে? 4 বছর, আমরা 4 দিয়ে ভাগ দিব। যদি তোমার যে ফ্রেন্ড মানে 5 জনিত বন্ধু, তো তুমি 5 দিয়ে ভাগ দিতা। এখানেও সেম 5 বছরে আমরা 5 দিয়ে ভাগ দিব, 6 বছর হলে 6 দিয়ে ভাগ করবো। এইভাবে হচ্ছে স্যার নিয়ম স্যার। তাহলে আমরা কি স্যার গড় মুনাফা নির্ণয় করবো স্যার? গড় মুনাফা নির্ণয় করবো স্যার। তো প্রথম হচ্ছে কত স্যার? 65,600 যোগ 49,600 যোগ 41,600 যোগ 33,600। এটাকে আমরা 4 দিয়ে ভাগ দিব। যদি আমরা টোটাল যোগ করি তাহলে অ্যান্সার কত আসে স্যার? যদি আমরা টোটাল যোগ করি অ্যান্সার আসে হচ্ছে তোমার 1,90,400। 1,90,400। তো এখানে আমরা যেহেতু 4 বছর 4 দিয়ে ভাগ দেবো, তাহলে অ্যান্সার আসে কত স্যার? আমার অ্যান্সার আসে হচ্ছে আমাদের 76,600 টাকা। তাহলে আমার অলরেডি এটার টাকা পাই গেলাম। এটার টাকা কত বললাম স্যার? 76,600। ঠিক আছে স্যার। এখন আমার কি দরকার স্যার? গড় বিনিয়োগ। কি দরকার স্যার? গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্র কি ছিল স্যার? গড় বিনিয়োগের সূত্র ছিল প্রাথমিক বিনিয়োগের সাথে ভগ্নাংশগুলো যোগ করে 2 দিয়ে ভাগ। আমরা যদি গড় বিনিয়োগের কথা চিন্তা করি স্যার, গড় বিনিয়োগের সূত্র কি ছিল স্যার? গড় বিনিয়োগের সূত্র ছিল প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। আমার প্রাথমিক বিনিয়োগ প্রশ্নে একবার প্রথমে বলা ছিল 2 লক্ষ টাকা। কত টাকা স্যার? 2 লক্ষ টাকা। ভগ্নাংশ মূল্য আমার এই প্রশ্নে কোথাও দেওয়া নেই, আমি এই জন্য 0 লিখলাম, আর 2 দিয়ে ভাগ দিলে অ্যান্সার আসে 1 লক্ষ। অ্যান্সার আসে কত স্যার? আমার 1 লক্ষ। বুঝতে পারছেন? এই অঙ্কে কোথাও ভগ্নাংশ মূল্য দেওয়া নেই, কিন্তু আমরা কত স্যার? 0 দিলাম। তাহলে আমরা গড় বিনিয়োগ পাই গেলাম কত স্যার? 1 লক্ষ টাকা। তাহলে আমি যদি সূত্র ফেলাই স্যার, এই যে নিচে যদি সূত্র ফেলাই, গড় বিনিয়োগ পেলাম কত স্যার? 47,600। আর তোমার গড় বিনিয়োগ কত পেলাম স্যার? 1 লক্ষ টাকা। এটাকে আমরা ভাগ করে 100 দিয়ে যদি গুণ করি তাহলে আমার অ্যান্সার আসবে 47.6 বা 60% একই কথা। 47.6 অথবা 60% একই কথা। তাহলে যারা প্রকল্পের গড় মুনাফা হচ্ছে কত স্যার? তোমার গড় মুনাফা হচ্ছে 47.6%। এটা হচ্ছে তোমার গড় নাম্বার কোশ্চেনটা ঢাকা বোর্ড 2025। আমি কি বুঝতে পারছি? তো তোমার বেসিক সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা করার জন্য অবশ্যই আমাকে এই ছকটা পুরোটা করতে হবে, ঠিক আছে। তো এখন খেয়াল করো স্যার, তো এখানে মূলত আমার বিক্রয় দেওয়া আছে, যার কারণে আমাকে ছকটা করতে হয়েছে। অনেক অনেক অঙ্কে কি জানো তো, এটা কিন্তু নিট মুনাফা, তাই না স্যার? আমরা জানি এটা কি স্যার? নিট মুনাফা। তো অনেক অঙ্কে তোমার স্যার নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা, নিট মুনাফা আর কর পরবর্তী মুনাফা একই কথা। আর মোট মুনাফা আর কর পূর্ববর্তী বা কর যোগ্য মুনাফা কি স্যার? একই কথা। তো অনেক সময় কি তোমার নিট মুনাফা দেওয়া থাকে, বুঝি বিষয়টা, হ্যাঁ।
তোমরা একটু খেয়াল করো, তাহলে অঙ্ক একবারই সহজ, কঠিন কিছু না। তোমার অনেক সময় কি তোমার এই যে নিট মুনাফা মানে নিচের অ্যান্সারগুলো দেওয়া থাকে, তো নিচের অ্যান্সার যদি দেওয়া থাকে আমার উপরে কি কাজ করা দরকার আছে? উপরে কোনো কাজ করা দরকার নেই। তখন আমরা কিসে সেই সূত্রের কাজগুলো করবো, তখন আমরা কিসে কাজ করবো স্যার? শুধু সূত্র কাজ করবো, অঙ্ক তখন অনেক ছোট হয়ে যায়। ঠিক আছে, তো এটা মূলত করানোর কারণ হচ্ছে এখানে সবগুলো দেওয়া আছে, কারণ যেহেতু তোমার বেসিক ক্লাস এই জন্য সবগুলো তোমার করে দিলাম স্যার। ঠিক আছে, তো তোমরা সবাই এটা তাড়াতাড়ি তুলে ফেলো, আমরা গহনই আলোচনা করবো স্যার। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি তুলে ফেলো স্যার। তাহলে আশা করি স্যার তোমরা গড় নম্বরটা তুলে ফেলেছো, এখন আমরা গহন নিয়ে আলোচনা করবো স্যার। ঠিক আছে, তো দেখো তোমরা খেয়াল করো গহন নম্বর কি বলছে স্যার, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে, গহন নম্বরটা কি বলছে স্যার? উদ্দীপকে জনাব আমিন কোন প্রকল্পটি বিনিয়োগ করা অধিক লাভজনক, যারা প্রকল্পের পেব্যাক সময় পেব্যাক নির্ণয়পূর্বক মতামত। তার মানে বিষয় হচ্ছে কি, আমাকে যারা প্রকল্পের যে পেব্যাকটা আছে সেই পেব্যাকটা বের করে তারপরে আমাকে কি স্যার নির্ণয় করতে বলছে সেটা কোনটা লাভজনক। তো বিষয় হচ্ছে আমাদের যে অধ্যায়টা আছে মূলধন আয় প্রাকরণ, এটা তো মূলত 4টা টপিক আছে, মানে মূলধন বাজেটিং এর 4টা পদ্ধতি আছে, তোমরা কিন্তু সবাই জানো, প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। গড় মুনাফার হার, পেব্যাক সময় পদ্ধতি, নিট মুনাফার হার, অভ্যন্তরীণ আয়ের হার, তাই না? তো আমাকে এখানে আমরা জানি 9-10 শুধু দুইটা আছে, একটা হচ্ছে গড় মুনাফার আর একটা হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি। তো এখানে আমাকে বলছে পেব্যাক সময় পদ্ধতিতে আমাকে নির্ণয় করতে বলছে কোনটা লাভজনক। প্রশ্ন বুঝতে পারছো? আমাকে প্রশ্ন কি চেয়েছে স্যার? পেব্যাক সময় পদ্ধতিতে আমার কোনটা লাভজনক সেটা আমার চাইছে স্যার। তাহলে খেয়াল করো, তোমরা একটু ভালো করে খেয়াল করো, প্রশ্নে দেখো একবারে শেষে মামিয়া প্রকল্পের বিনিয়োগকৃত অর্থ 3 বছরে ফেরত আসবে। তার মানে মামিয়া প্রকল্পের অলরেডি তোমার পেব্যাক দেওয়া আছে, সেটা কয় বছর? 3 বছর। আবার বুঝতে পারছি স্যার, মামিয়া প্রকল্পে কি স্যার তোমার পেব্যাক দেওয়া আছে, সেটা হচ্ছে কত স্যার? 3 বছর। এখন আমরা কি স্যার যারা প্রকল্পের পেব্যাকটা বার করবো, যদি দেখি যারা প্রকল্পের পেব্যাক 3 বছরের কম, 2 বছর বা 2.5 বছর, তাহলে যারা ভালো। আর যদি যারা দেখি 3 বছরের বেশি, মানে মামিয়া থেকে যদি বেশি হয়, তাহলে কি স্যার সেটা লাভজনক, সেটা মানে লাভজনক হবে না। কারণ আমরা জানি পেব্যাক সময় পদ্ধতিতে যেই টাকাটা খুব তাড়াতাড়ি ফেরত আসে সেটা হচ্ছে কি লাভজনক। তুমি এক জায়গায় বিনিয়োগ করলা, তোমাকে বললো ভাই আপনি আমার কাছে বিনিয়োগ করেন, আমি আপনাকে 2 বছর টাকা দিয়ে দেবো। আরেকদিন বলো ভাই আপনি আমার কাছে বিনিয়োগ করেন, আমি আপনার 5 বছরের ভিতরে টাকা ফেরত দেবো। কোনটা লাভজনক? অবশ্যই যে তাড়াতাড়ি দিবে। ঠিক সেম মেথডটা আমার পেব্যাকে কাজ হবে, খেয়াল করো। তো এখন দেখো, যদি প্রশ্ন থেকে খেয়াল করো স্যার, তো যারা প্রকল্প স্যার মূলত আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম, আপনারা যখন পেব্যাক করবেন অবশ্যই আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নগদ প্রবাহ। কি স্যার? নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ। এখানে কোথাও নগদ আন্তঃপ্রবাহ দেওয়া নাই। তা আমরা জানি স্যার যখন কোথাও নগদ আন্তঃপ্রবাহ দেওয়া না থাকে, আমার সূত্র কি ছিল দেখেন স্যার, আমি ওই যে একবার লিখে দিয়েছিলাম বিশেষই সূত্র কি ছিল স্যার? নিট মুনাফার সাথে যদি আমরা অবচয় যোগ করি তাহলে আমরা কি পাবো স্যার? নগদ আন্তঃপ্রবাহ পাবো। কি পাবো স্যার? নিট মুনাফার সাথে যদি আমরা অবচয় যোগ করি তাহলে আমরা নগদ আন্তঃপ্রবাহ পাবো। তো খেয়াল করো, আমরা কিন্তু গ নাম্বারে খেয়াল করুন স্যার, আমরা কিন্তু গ নাম্বারে কিন্তু নিট মুনাফা পাইছিলাম, ওই যে একবার শেষে, মানে ছকের শেষে যেটা পাইছিলাম সেটা হচ্ছে নিট মুনাফা। তো আমার সূত্র কি স্যার? নিট মুনাফার সাথে যদি আমি অবচয় যোগ করি তাহলে আমরা কি পাবো স্যার? নগদ আন্তঃপ্রবাহ পাবো। ঠিক আছে স্যার, আমি যদি একটু খেয়াল করে ছকটা যদি এঁকে দেখাই। আচ্ছা তাহলে খেয়াল করো, আমি কিন্তু তোমার জন্য বক্সে টাকলাম স্যার। তো এখানে মূলত আমি বিবরণ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর এগুলো লেখার দরকার নেই, তোমরা এগুলো বুঝছো। তাহলে খেয়াল করো স্যার, তাহলে আমার নিট মুনাফা আমার দেখেন স্যার, আমরা ওই যে গ নাম্বার কি পাইছিলাম সোজা একবার শেষে, সেটা ছিল স্যার 65,000, 49,600, 41,600, 33,600। এটা হচ্ছে 65,600। তো এটা আমরা কি যোগ করবো স্যার? অবচয়। অবচয় যোগ করলে আমরা কি পাবো স্যার? নগদ আন্তঃপ্রবাহ পাবো, তাই না স্যার? তাহলে খেয়াল করি, এটার সাথে যদি আমরা অবচয় যোগ করি, কি যোগ করি স্যার? অবচয় ছিল কত স্যার? 8,000 টাকা। আমরা যোগ করবো স্যার অবচয় 8,000 টাকা। আমরা অবচয় যোগ করলে কি অবস্থা? নগদ আন্তঃপ্রবাহ পাবো। ঠিক আছে, কারণ আমি জানি পেব্যাকের জন্য আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি স্যার? নগদ আন্তঃপ্রবাহ। ঠিক আছে, যদি আমরা যোগ করি তাহলে পাবো স্যার 73,600। এখানে পাবো কত স্যার? 73,600। এখানে হচ্ছে পাবো স্যার আপনার 57,600। এখানে পাবো স্যার হচ্ছে আপনার 49,600। এখানে পাবো স্যার 41,600। কত পাবো স্যার? 41,600। এটা হচ্ছে কি স্যার? নগদ আন্তঃপ্রবাহ। তাহলে আমরা কি পেলাম স্যার? নগদ আন্তঃপ্রবাহ। ঠিক আছে, এটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। তাহলে পেলাম, এখন আমরা পেব্যাক করতে পারবো। কারণ আমি বলছি পেব্যাকের জন্য অবশ্যই নগদ আন্তঃপ্রবাহ দরকার, নাহলে তুমি পেব্যাক করতে পারবে না। তাহলে আমি যদি পেব্যাকের যদি ছকটা আঁকি স্যার, এখানে স্যার খেয়াল করি সবাই, এটা কয় বছর অঙ্ক স্যার? 4 বছর। তাহলে আমার ছক করা স্যার 5টা, ছক করা স্যার আমার 5টা। ঠিক আছে, খেয়াল করেন স্যার, সহজ, কঠিন কিছু না। ঠিক আছে, প্রথম লিখুন বছরের জন্য, তারপর নগদ প্রবাহ, তারপর ক্রমজিত নগদ প্রবাহ। প্রথম হচ্ছে কি স্যার? বছর, তারপর হচ্ছে নগদ প্রবাহ, তারপর হচ্ছে ক্রমযোজিত নগদ প্রবাহ। ঠিক আছে, প্রথম হচ্ছে কি স্যার? আমার বছর, নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ। তো আমার কত বছরের অঙ্ক? 4 বছর এসে 4টা আমি দাগ কেটে ফেলাম স্যার। আচ্ছা, তো 1, 2, 3, 4,
প্রথম বছর নগদ প্রবাহ কত স্যার? ৭৩,৬০০। তো একটা জিনিস মনে রাখবেন স্যার, প্রথম বছর নগদ প্রবাহ আর ক্রমযোজিত নগদ প্রবাহ একই হয়, তাহলে আমরা সেম কথাই লিখলাম স্যার। এটা কিন্তু আরেকভাবে পদ্ধতি করা যায়, উপরে মাইনাস দিয়ে করা যায়, এটাও কিন্তু হয়, কিন্তু আমি এটা করেছি, তাহলে তোমার ইন্টার অনার্সে এটা বেশি প্রযোজ্য স্যার। ঠিক স্যার। আচ্ছা, এখন দ্বিতীয় বছর নগদ আন্তঃপ্রবাহ কত স্যার? ৫৭,৬০০। কত স্যার? ৫৭,৬০০। তোমরা যে পরিসংখ্যান অঙ্ক করছো না, নগদ প্রবাহের সাথে পরবর্তী বছর নগদ প্রবাহ বা আগের যে নগদ প্রবাহ সেটা যোগ করতে হয়, তাহলে আমরা এই যে খেয়াল করি, এই যে নগদ প্রবাহের সাথে আগের যে ক্রমযোজিত সেটা কিন্তু যোগ করতে হবে। আবার বলতে স্যার, এই যে নগদ প্রবাহের সাথে আগের বছর মানে পূর্বের বছর যে নগদ প্রবাহ ক্রমযোজিত নগদ প্রবাহ সেটা আমাকে কিন্তু যোগ করতে হবে। যদি আমরা যোগ করি তাহলে অ্যান্সার আসে ১,৩১,২০০। ১,৩১,২০০ যোগ করলাম, যাক আলহামদুলিল্লাহ। তৃতীয় বছর নগদ প্রবাহ কত স্যার? ৪৯,৬০০। এটার সাথে আবার এটা যোগ করতে হবে, তাই না স্যার? আমরা মাত্র এটা কিন্তু সিরিয়াল যেতে হবে স্যার। তো এটার সাথে আমরা এটা যোগ করি তাহলে কত হয় স্যার? ১,৮০,৮০০। ১,৮০,৮০০ বুঝতে পারছি স্যার। আবার চতুর্থ বছর কত স্যার? ৪১,৬০০। ৪১,৬০০ আমরা দুটো যোগ করব, যোগ করলে কত হয় স্যার আপনার? ২,২২,৪০০। এইটা হচ্ছে কি আমার ছকটা হয়ে গেছে। এখন যদি পেব্যাকের সূত্র ফেলাই স্যার, পি বি পি সমান সমান, এখন দেখো পেব্যাকের সূত্র ছিল দুইটা। পেব্যাকের সূত্র ছিল কয়টা? দুইটা। একটা হচ্ছে কি স্যার, যখন নগদ আন্তঃপ্রবাহ সমান হয়, আর একটা হচ্ছে যখন নগদ আন্তঃপ্রবাহ অসমান হয়। এটা কি দেখেন, নগদ আন্তঃপ্রবাহ এই যে উপরে তাকান বা এদিকে তাকান, এটা নগদ আন্তঃপ্রবাহ সমান নাকি অসমান? অবশ্যই অসমান। তাহলে সূত্র হবে কোনটা স্যার? অসমানের সূত্র হবে এ প্লাস NCO মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে সূত্র। আমি তোমাকে বেসিক ক্লাসে বলেছিলাম, যখন আমরা অঙ্ক করবো তখন তোমাকে বুঝাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তোমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি স্যার, তোমার প্রাথমিক বিনিয়োগ কত। তো তুমি খেয়াল করো, আমরা কিন্তু অঙ্কের শুরুতে পাইছি আমার প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 2 লক্ষ টাকা। অঙ্কের শুরুতে পাইছিলাম কত স্যার? আমার প্রাথমিক বিনিয়োগ কত? 2 লক্ষ টাকা। তো তুমি এখন কি করবা? এই ক্রমযোজিত নগদ প্রবাহ দিয়ে তাকাবা। কই তাকাবা স্যার? ক্রমযোজিত নগদ প্রবাহ তাকাবা, দেখবা এখানে 2 লক্ষ টাকার আশেপাশে বা কাছাকাছি কোন অর্থটা আছে। এখন দেখো তুমি বলবা স্যার এইটা না, এটা হচ্ছে 2 লক্ষ টাকার বেশি। তুমি বেশি চিন্তা করতে পারবে না, তুমি যেটা সবচেয়ে কম, মানে কি স্যার 2 লক্ষ টাকা থেকে কম বা সমান বা কাছাকাছি, এটা তো বেশি। বেশি কিন্তু কাউন্ট করা যাবে না। তাহলে দেখো এই যে ১,৮০,০০০ টাকা, এটা কিন্তু 2 লক্ষের কাছাকাছি। তুমি কোশ্চেন করবো স্যার, এই যে ১,৩০,০০০ এটাও তো কাছাকাছি না, এটাও বেশি দূরে স্যার, মানে এটা অ্যামাউন্ট অনেক, মানে খুব বেশি কম হয়ে যায়। খুব কাছাকাছি কোনটা? এই যে ১,৮০,০০০ টাকা, বা অনেক সময় কি এখানে বরাবর 2 লক্ষ টাকাও আসে, তখন তুমি ধরতে পারবা, ঠিক আছে? তো খেয়াল করো স্যার, অনেক কি স্যার, এই যে তোমার ১,৮০,০০০ টাকা, ১,৮০,৮০০, এটা হচ্ছে 2 লক্ষ খুব কাছাকাছি। তাহলে আমরা এইটাকে দেবো সি। এটা দেবো কিসের মান স্যার? সি এর মান, বুঝছেন স্যার? তাহলে আমরা এ প্লাস এনসিও মানে কি স্যার? এনসিও পাইছি আমরা প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 2 লক্ষ টাকা, আমরা জানি এনসিও হচ্ছে প্রাথমিক বিনিয়োগ 2 লক্ষ টাকা। আর সি এর মান কত পেলাম স্যার? ১,৮০,৮০০, এটা পেলাম স্যার সি এর মান। এটা পেলাম স্যার কিসের মান স্যার? সি এর মান। বুঝতে পারলাম স্যার? আবার বুঝেছি স্যার, এনসিও মানে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, সূত্র অনুযায়ী প্রাথমিক বিনিয়োগ কত স্যার? 2 লক্ষ টাকা লিখলাম। আর এন সি এর মান হচ্ছে কি স্যার? ওই যে 2 লক্ষ টাকার কাছাকাছি যে টাকাটা, সেটাকে আমরা লিখলাম স্যার, ক্লিয়ার? এরপর হচ্ছে নেক্সট হচ্ছে ডি। আচ্ছা, এরপর হচ্ছে কি স্যার? এ, সরি স্যার, এ। এ হচ্ছে কোনটা স্যার? তুমি যেই বছর সি এর মান ধরছো সেটা হচ্ছে এর মান। সি এর মান আপনি কত বছর ধরছেন? 3 বছর না? এই এ হচ্ছে 3। বুঝতে পারছি স্যার? তো তুমি যেটা হচ্ছে সি ধরছো মানে কাছাকাছি অর্থ যেই বছর ধরছো, কোন বছর ধরছো স্যার? 3 বছর নাকি 4 বছর নাকি 2 বছর? 3 বছরের ঘরে। তো ওই এ হচ্ছে 3। তাহলে আমার এর মান হচ্ছে কত স্যার? এর মান হচ্ছে আমার 3। এর মান হচ্ছে কত স্যার? 3। ঠিক আছে? এখন তাহলে ডি এর মান কত স্যার? ডি এর মান কোনটা? একটা জিনিস খেয়াল করো স্যার, তুমি যে সি এর মানটা ধরছো কি স্যার? সি এর মানের পরবর্তী বছরের নগদ প্রবাহ হচ্ছে ডি এর মান। দেখো সি এর মান কত স্যার? সি এর মান হচ্ছে এই ঘরে, মানে 3 নম্বর ঘরে। তো 3 নম্বর পরবর্তী মানে কি? 3 এর পর কোনটা আছে? 4। তো ওই 4 যে নগদ প্রবাহ সেটা হচ্ছে ডি এর মান। 4 যে নগদ প্রবাহ সেটা হচ্ছে ডি এর মান। তার মানে 3 এর পরে যে 4, ওই 4 অঙ্কের যে যেটা নগদ প্রবাহ সেটা হচ্ছে ডি এর মান। ডি এর মান আমরা কত পেলাম স্যার? ৪১,৬০০। বুঝতে পারছি স্যার? যদি আমরা এটা মাইনাস করি, আমার কত হবে স্যার? মাইনাস করবো ১৯,২০০ ভাগ দিলে ৪১,৬০০। যদি আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে অ্যান্সার আসবে কত স্যার? তোমার 0.46 যোগ করি 4-6 বছর। কারণ পেব্যাকে কিন্তু টাকার কারণে অ্যান্সার বছর বেড়ে কিসে আছে আমাদের দিকে দেখা যাচ্ছে কিনা? অবশ্যই দেখা যাচ্ছে যে ৩.৪৬ বছর, ৩.৪৬ বছর। ঠিক আছে? তাহলে খেয়াল করো, যারা কোম্পানি আসলে কত ৩.৪৬, আর মামিয়া ছিল ৩ বছর। তো কোনটা লাভজনক? অবশ্যই মামিয়াটা লাভজনক, কারণ মামিয়াটা খুব তাড়াতাড়ি আসবে।
বুঝছো? এই জন্য মামি একটা লাভ দিলাম, যার একটা লাভ দিলাম না, এটা তোমরা ব্যাখ্যা করে দেবে। ঠিক আছে স্যার, আমি আবারও বলছি স্যার, তোমার এইখানে অনেক প্যাচ খেতে পারো। এনসিও মানে হচ্ছে কিছু তোমার গড় বিনিয়োগ 2 লক্ষ টাকা, এটা প্রশ্ন সবসময় দেওয়া থাকে। সরি স্যার, মানে প্রাথমিক বিনিয়োগ 2 লক্ষ টাকা, এগুলো প্রশ্ন দেওয়া থাকে। তুমি যদি একটু ভালো করে প্রশ্নটা পড়ো তাহলে কিন্তু পাবা। আমার কিন্তু এই অঙ্ক একবার প্রথমেই বলা আছে, ধরুন আমি তার 2 লক্ষ টাকা প্রাথমিক বিনিয়োগ, এটা আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে সি এর মান কোনটা, 2 লক্ষ টাকার কাছাকাছি যেটা, সেটা হচ্ছে সি এর মান। আর যেটা তুমি সি এর মান ধরছো ওই বছরটাকে তুমি এ ধরবা, ওই বছরটা তুমি কি ধরবা, এ। এজন্য আমি এ ধরছি 3 আর সি এর মান ধরছি 1,80,800। তো যেটা তুমি সি এর মান ধরছো এটা পরবর্তী বছর নগদ প্রবাহ, তার মানে দেখো সি এর পরবর্তী বছর নগদ প্রবাহ কোনটা, এটা এই যে নগদ প্রবাহ, এটা হচ্ছে 3 পরবর্তী মানে কি 4 বছর নগদ প্রবাহ 41,600। আমরা এটা ভাগ করার পর ক্যালকুলেশন করলে আমার এই অ্যান্সারটা বের হবে। খুব সহজ অঙ্ক, কঠিন কিছু না। কারণ এই অধ্যায়ে এই ক্যাটাগরি অঙ্ক তোমার অনেক বেশি আছে। আমরা নেক্সট ক্লাসে আরো কয়েকটা বোর্ড কোশ্চেন আলোচনা করবো। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ ও আসসালামু আলাইকুম। তোমরা যারা আমাদের ভিডিওটা দেখো বা তোমাদের যারা পছন্দ করো, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ইনশাআল্লাহ তাদের আমাদের একটা মোটিভেশন আসবে। ঠিক আছে, এই পর্যন্ত স্যার, সবাইকে ধন্যবাদ।